আর জানতে চাইলাম না। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো ঘটনাটি নির্বাচিত হয় নাই, তাই অন্য ঘটনা পাঠালাম। এখানে আমি ইমেলটা পড়ার আগে একটু থ্যাঙ্কস দিতে চাই যে আপনার প্রথম ঘটনাটা সিলেক্টেড হয়নি, আপনি দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এবং আমি বলবো যে যারা ঘটনা পাঠান কিন্তু সিলেক্টেড হয়নি বলে মন খারাপ করেছেন, প্লিজ মন খারাপ করবেন না, কারণ আপনার চাইতে হয়তো আরেকজন একটু ভালো ঘটনা, জাস্ট একটু ভালো ঘটনা পাঠিয়েছেন বলে তারটা সিলেক্টেড হয়ে গেছে। প্রত্যেকের স্বার্থে এইটুকু মেনে নেবেন এবং পরবর্তীতে আরো ঘটনা পাঠানোর চেষ্টা করবেন। যাই হোক, আমি পড়ছি ঘটনাটি। তিনি তারপরে লিখছেন, যদি ঘটনাটি নির্বাচিত হয় তাহলে পড়ে শোনাবেন। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। এটাকে ঠিক ঘটনা বললে ভুল হবে, এটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে চলা বাস্তবতা। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, যশোর জেলার অভয়নগর উপজেলার শঙ্করপাশা গ্রামে বাড়ি আমার। ঘটনাটা শুরু হয় 2003 সালে। আমার বয়স তখন 5 বছর। খুব দুরন্ত আর ছটফটে ছিলাম আমি। একদিন বিকেলে কিছু বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম। জায়গাটা ছিল আমাদের পুরনো বাড়িতে, আর বাড়ির উঠোন থেকে 30-40 গজ দূরেই বাঁশবাগান, আর সেখানে আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমাদের বংশের অনেক মানুষের কবর ছাড়াও অজানা অসংখ্য কবর দেয়া হয়েছে। যাই হোক, খেলার এক পর্যায়ে সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। আপনি নিশ্চয় জানেন লুকোচুরি খেলার নিয়মটা। নিয়ম অনুযায়ী সব থেকে গোপনীয় জায়গাটায় লুকাতে হবে, আর তাই আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নেই আমরা আমাদের পারিবারিক কবরস্থানে লুকাবো। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম 2 বন্ধু মিলে একটা সদ্য নতুন কবরের পাশে। আনুমানিক 8 থেকে 9 দিন হয়েছিল কবরটার বয়স। কবরটার চারপাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা, আর চাটাইয়ের ফাঁকে ফাঁকে খেজুর পাতার বুনন করা, আর কোনো প্রাণী যেন ওর ভেতর গিয়ে কবর খুঁড়তে না পারে সেজন্য। লুকানোর জন্য ওই নতুন কবরটার আড়ালে যেতে চাইলাম আমি, কিন্তু আমার বন্ধু আমাকে যেতে নিষেধ করলো। আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওদিকেই যেতে চাইলাম। আমার থেকে বয়স বেশি হওয়ায় ভয় জিনিসটা কি সে ভালো করে বুঝতে পারত আমার বন্ধু, এজন্যই কবরের পাশে যেতে নিষেধ করেছিল আমাকে। কিন্তু যখন আমি কবরের উল্টো পাশে গিয়ে বেড়ার কোনো এক দিক দিয়ে ওর দিকে উঁকি দেই, তখন আমার বন্ধু ভয়ে ওখান থেকে দৌড় দেয় আমাকে রেখে। ওকে দৌড়ে যেতে দেখে ভয় পেলাম না আমি, কারণ এই বাগানে আম্মুর সাথে প্রায় প্রতিদিনই রান্নার জন্য জ্বালানি নিতে আসি, আর তাই জায়গাটা আমার কাছে কখনো ভয়ের মনে হয়নি। চুপচাপ বসে আছি নতুন কবরটির উল্টো পাশে। আমার তখন কোনো ধারণাই ছিল না কবরের পুরো মানেটা। কোনো ধারণাই ছিল না যে একটা লাশ ওটার ভেতর শুয়ে আছে। কোনো ধারণাই ছিল না যে ওটার ভেতরের লাশটা তখন জান্নাতের বাগিচায় বসে স্বর্গীয় আরাম উপভোগ করছে, নাকি জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলছে। বসে থাকার এক পর্যায়ে সন্ধ্যার আজান শুনতে পেলাম। কবরটির পায়ের দিকে হঠাৎ ডান পাশ দিয়ে উঁকি দিয়ে ও দেখি আম্মু উঠোনে দাঁড়িয়ে আমাকে ডাকছে, মনি মনি, বাড়িতে আসার জন্য এবং পড়তে বসার জন্য। এবং তিনি বললেন যে খেলা বাদ দিয়ে এখন এদিকে আয়। এগুলো বলতে বলতে আমাকে খুঁজছেন। আমিও বাড়ি যাব ভেবে কবরের মাথার পাশ দিয়ে অর্থাৎ বাম পাশ দিয়ে বের হতে যাব, তখনই দেখি একটু দূর থেকে কে যেন আসছে। ঠিক তখনই আমার পেছন থেকে আমার জামায় একটা টান অনুভব করলাম, আর শুনলাম, সামনে যাস না, পুলিশ আসছে। তখনই আবার 2-3 পা পিছিয়ে বসে পড়লাম কবরের আড়ালে। ততক্ষণে মাথায় ঢুকলো আমার জামাকে টান দিল। সামনে যাস নেই, পুলিশ আসছে। কে বলল? তখন কেন জানি না নানা নানির কাছে শোনা সব ভূতের গল্পের কথাগুলো মনে পড়তে লাগলো। গলাকাটা মানুষ, আগুনের ঘোড়া, লেজওয়ালা পেতনি ছাড়াও আরো অনেক কিছু কল্পনায় ওগুলো চোখের সামনে ভাসতে লাগলো।
কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চমকে উঠল বুকের ভেতরটা। আম্মু বলতো ভয় পেলে আল্লাহ আল্লাহ করবি, কথাটা তখনই মনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ বলতে বলতে আস্তে আস্তে পেছনে তাকাই, আর তাকিয়ে যেটা দেখি তার জন্য আমি একদমই অপ্রস্তুত ছিলাম। দেখি একটা ভুতুম প্যাঁচার মতো পাখি, যার চোখ দুটো আগুনের মতো জল জল করছে, আর জ্বলন্ত আগুনের মতো দুটো টানা সারস পাখির মতো মেলে আছে। এটা দেখে আমি দৌড় দেই, আর পিছু তাকিয়ে দেখি ওটা টানা ঝাপটাতে ঝাপটাতে আমার দিকেই আসছে। হঠাৎ সামনের দিকে কিছুর সাথে বাড়ি খেলাম, ছিটকে পড়ার ছোট একটা কোনো গর্তে ঝাপসা হয়ে এলো চারিদিক। আল্লাহ আল্লাহ বলে জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি আম্মু, আব্বু, দাদি, চাচা, চাচি, পাড়া প্রতিবেশী সহ 50-60 জনের মতো মানুষ আমাদের বারান্দায়। সকাল হয়ে গেছে, আর ঠোঁটের নিচে একটা ব্যান্ডেজ। আম্মুর কাছ থেকে শুনলাম আমার ঠোঁট কুঞ্চির আঘাতে, অর্থাৎ বাঁশের ডালের আঘাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে গিয়েছিল। আর আমাকে ওই রকম রক্তাক্ত অবস্থাতেই এশার আজানের দিকে একটা পুরনো ভাঙা কবরের পাশ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আম্মু আমাকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুর কাছে জানতে পারে আমি কবরস্থানের দিকে গিয়েছিলাম। তখনই আম্মু কয়েকজনকে সাথে নিয়ে আমাকে একটা পুরনো ভাঙা কবরে পড়ে থাকতে দেখে। সেখান থেকে আমাকে বাড়িতে এনে ডাক্তার দিয়ে আমার বাড়ি যাব। সকালে জ্ঞান ফিরলেই মসজিদের হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে। কিন্তু ওই ঘটনার পর দিনই রাতে শুরু হয় আর এক ঘটনা। আমার উপর ভর করে একটা পরী। সময়ের কারণে আজকে আর লিখলাম না, এমনিতেও আজ অনেক সময় নিয়ে ফেলেছি। কিন্তু পরী আমার সাথে কি কি করলো এবং পরী চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার জীবনে কিছু ভয়ঙ্কর এবং অলৌকিক চলমান ঘটনা ঘটে চলেছে, সেগুলো খুব তাড়াতাড়ি আপনাকে লিখবো। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি ঘটনার বাকি অংশ লিখতে শুরু করব। বর্তমানে আমি নোয়াপাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 2য় বর্ষে আছি। মোহাম্মদ ইমরান হোসেন এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। আশা করছি যে তার পাঠানো এই ঘটনাটি অনেক অনেক কাকতি মিনতি করার পরে মানে আমি আসলে দুইটাই ঘটনা শেয়ার করতাম, কিন্তু 3টা করতে যাচ্ছে কারণ আমার আর কোনো উপায় নাই। অবস্থা এরকম যে আমি শেয়ার না করে থাকতে পারছি না। আর যার কাছ থেকে ঘটনা নিয়ে এসছি, আমি আপনাকে লাস্ট কয়েকদিন আগে মেসেজ পাঠিয়েছিলাম আমি যাচ্ছি ভাইয়া, এমন এক জায়গায় আসছি, আমি জানিও না এটা কোথায়। আমি আপনাকে মেসেজ করেছিলাম, জানি না আপনি পেয়েছিলেন কিনা। তো আমি পেয়েছিলাম। জি, তো আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার যেসব মানুষগুলা, মানে আমি রাসেল ভাই যার কাছে ঘটনা শেয়ার করছি বা যার কাছ থেকে ঘটনা নিচ্ছে, সে বলছে যে আলিফ ভাই আমি কিন্তু যেন তেন ঘটনা কালেক্ট করি না, আপনার জন্য আমি খুবই ডিফারেন্ট ঘটনা কালেক্ট করে নিয়ে আসি। ড্যানি ভাইকে অনেক থ্যাঙ্কস, তাকে থ্যাঙ্কস না দিলেই না। তৌফিক সাহেবকেও থ্যাঙ্কস, সেও আসলে অনেক হেল্প করেছেন। তো প্রথম ঘটনাতে আসলে যাচ্ছে রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে রাজার হাট নামক জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা তার নামটা আসলে ছদ্মনামে উনি এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন। তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারে নাই নিজের জন্য সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিক ভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবত তার মানে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না। তো যেই জায়গায় তার শ্বশুর বাড়ি সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে বের হয়ে তার ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তারা কোনো মতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে মানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা কিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু, ঢিবির মতো আর কি। সেখানে বসার জায়গা করেছে, আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে। সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে ওই জায়গায় মেলা চলছিল। তো
তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা, তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজ রওনা দেওয়া যাক, মেলায় ঘোরাটোরা হয়ে গেছে। তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটা মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথির মধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাটা আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, মানে যে এটা কি এরকম গাছ গাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর, আর তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে, তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে, তো বলে যে আসলে এই জায়গাতে আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল, এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করতো, স্পেশালি নর বলি, ছেলে মানুষ নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যারে ধরে এগুলিকে এখন চালায় মানে কি না, এটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে একসেপ্টেড হয়ে গেছিল। পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি, মানে সবাই ভয় পায় ওই জায়গাটাতে কেউই আসতে চায় না। আর সবসময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঠেলা মারে, মানে কোনো কিছু চিন্তা না করি। আচ্ছা, ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো তার শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে, তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজ এগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার না। সেই সুবোধন, সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোন একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে সে তো অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে 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 হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন? 1990 সাল, আসলে অনেক আগের কথা। তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো এখানে গেছিলাম, খুব অদ্ভুত দুটা শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মচমচ, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা। তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা হেল্প নেয়। তিনি যখন দোকান বন্ধ করছিলেন, তোমাদের বাড়ি আগাই দিয়ে আসি। তো বাড়ি আগাই দিয়ে আসে, বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি। এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, শেয়ার করবে না, মুরব্বীদেরকে তো নাই। যেহেতু তার শ্বশুর বাড়ি জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাসেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটা কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায়
যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, ওটা কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো, আশেপাশে খুঁজে পাচ্ছ না। ইভেন ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনের মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সবকিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই, এবং গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। বলি দেয়া হতো? জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিওয়ের কাছ থেকে পাই, তিনি বলে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল এই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, সেহেতু ওইখানের ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আরিফ, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা অন্যরকম একটা স্টোরি, এবং আমি যখন শুনছিলাম তখনই আমি খুব অল্প পরিমাণ শুনেছিলাম, কিন্তু তখনই একটু মানে টের পেয়েছিলাম যে গল্পের গভীরতা কতটুকু, এবং বাকি যে দুটো ঘটনা আছে সে দুটো ঘটনাও যতটুকু শুনেছি খুব অদ্ভুত। এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা যে ঘটনাগুলো আজকে নিয়ে এসেছি সেই ঘটনাগুলো উপভোগ করবেন। চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। চলো। ধন্যবাদ রাসেল ভাই। আমি সৈয়দ আমিন আল আনাস, এসছি মিরপুর 1 থেকে। একটা দ্বিতীয়বার আমার আসা আপনার এখানে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2007 সালের ঘটনা। আমি তখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে প্রথম চাকরিতে জয়েন করি। তো চাকরির সুবাদে আমাকে যেতে হয় বরিশালের উজিরপুরে সাতলা বলে একটা গ্রাম আছে, ওখানে আমার অফিসের প্রজেক্টের প্রায় 238 বিঘা কিছু জায়গা ছিল। সব জায়গাতে কিছু প্রজেক্ট ছিল ফার্মিং, তো ওই প্রজেক্টে আমি যাই। তো জীবনে প্রথমবার যখন ওখানে যাই, তো মোটরসাইকেলে করে গেলাম। যাওয়ার পরে ওখানে প্রজেক্টের বাইরে একটা অফিস ছিল যেখানে ওদের আরো অন্যান্য কাজের জন্য যারা স্টাফ তারা থাকে। তো আমি ওখানে যে থাকার জন্য গেলাম, এবং গেস্ট হাউস আছে ওখানে। তো ওই রুমে আমি অবস্থান করলাম। তো সে সময় ছিল রোজার মাস। আমি ইফতারের পরে মোটামুটি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, যেহেতু জার্নি করে এসেছি, পরদিন আবার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। আমি শোয়ার পর জাস্ট 15-20 মিনিট পরেই আমার মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিল। তো আমি প্রথমে ভাবলাম যে সাধারণত ঘুম যখন মানুষ শুরু করে তখন ঘুমের 2-1টা স্টেজ আছে, আলফা বিটা এরকম কিছু স্টেপ আছে। তো আমি ভাবছি মনে হয় ওই ধাক্কাটা খেয়েছি আমি। তো এরপরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, যেহেতু ক্লান্ত ছিলাম আবার ঘুমিয়ে পড়লাম, এবং কিছুক্ষণ পর আবার ধাক্কা খেলাম। এবারও আমি সেরকমই ভাবছি। বাট তৃতীয়বারে যখন আমি ধাক্কা খেলাম তখন আমি দেখলাম যে ধাক্কাটা খেয়ে যেই চোখ খুলতেছি, সামনে কিছু লাইটিংস এর মতো, রঙিন লাইট যেরকম জ্বলানেভা করে ওরকম কিছু লাইটিংস এর মতো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। তো তৃতীয়বারও ভাবলাম হয়তো এটা দুর্বলতা, তারপরে একটু কেমন লাগলো। এরপর চতুর্থবার যখন হলো তখন আসলে বুঝলাম যে সামথিং রং। তখন যেহেতু নতুন জায়গা, ওখানে পাশের রুমে একটা ইঞ্জিনিয়ার ছিল আমাদের পরিচিত আমার এলাকার। তো ওকে আমি ডাক দিলাম, আকাশ নামর নিজাম। তো নিজামকে ডাকলাম যে ভাই তুমি আসো তো আমার সাথে, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এরকম একটা ঘটনা ঘটছে কয়েকবার, আমার 4বার আমাকে ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। তো তখন বললো যে ঠিক আছে ভাই, আমি আপনার সাথে থাকবো। তো আমার সাথে একই খাটে চলে আসলো, এবং কিছুক্ষণের মধ্যে ওর সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। তো অলমোস্ট সেই রাত্রে 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটার পর আমরা সিদ্ধান্ত নিই ওই রুমে আমরা থাকবো না, আমরা অন্য রুমে চলে যাই। পরে সে রাতটা আমরা না ঘুমিয়ে কাটাই, এবং পরের দিন অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়। তো ওখান থেকেই আরেকটা ঘটনা কানেক্টেড, সেটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে খুলনা থেকে যেতাম, এর মধ্যে আপনারা আগের পর্বে আমি শেয়ার করেছিলাম যে খুলনায় রূপসা ব্রিজের পরে খুদির বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে নোয়াপাড়া মোড়, এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর, এবং এখানে প্রায় অস্বাভাবিক ভাবে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, কিন্তু সড়ক বিভাগ থেকে দেখবেন লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। এবং এখানে ঘটনাগুলো এরকম ঘটে যে অনেক সময় দেখা যায় যে আপনি বিশেষ করে রাত্রে 12টার পরে, 11:30 12টার পরে, এবং ভোর রাত্রের দিকে ঘটনা এরকম হয় যে
আপনার সামনে হঠাৎ করে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পাগল বেশি কেউ বা বয়স্ক কেউ এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যখন গাড়িটা কড়া ব্রেক করতে যাবেন, হয়তো গাড়ি নিয়ন্ত্রণ থাকবে না বা পিছনের গাড়ির সাথে লেগে যাবে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং ওখানকার যে সমস্ত পেট্রোল পাম্প আছে তাদের কাছে, আপনার ওই এলাকায় যারা আছেন তারা যে জিজ্ঞেস করলে জানতে পারবেন এরকম ঘটনাগুলো প্রায় ঘটে ওখানে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমি জানতাম। এমনই সময় ওই যেহেতু আমার ওখানে যে যাওয়া আসা করতে হয় বরিশালে, তো এরকমই একটা রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে। সেদিন 11:30 বাজে রাত। তো আমি মোটামুটি ওই যে 8-10 কিলোমিটার রাস্তার প্রায় 80% চলে আসছি, দূর থেকে রূপসা ব্রিজের আলো দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে ওই একজন একটু পাগলের বেশে একজন বয়স্ক নারী উনি চলে আসেন। তো আমি খুব কষ্টে কন্ট্রোল করি, কিন্তু দেখি কি যে আমি জাস্ট ওনার গার উপর দিয়ে হয়তো চলে গেলাম বা ওনাকে ধাক্কা দিলাম, বাট আমি কিছু বুঝতে পারলাম না। তখনও কিন্তু আমার মাথা ওইভাবে কাজ করেনি। বাট যখনই আমি ওনাকে ক্রস করতেছি, মানে মানুষের স্বাভাবিক চলাবরসত, বিশেষ করে যারা গাড়ি চালান তারা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে এরকম উদ্ভট ভাবে আসে তার উপর একটু রাগ করে। তো আমি একটু রাগ করে চিৎকার করছি। এই যে চিৎকার করলাম, সাথে সাথে মনে হলো কেউ আমার গলায় আগুনের ছেঁকা দিল। তো তখন আমার মনে পড়ে গেল যে আসলে ঘটনা তো এই জায়গায় তো সেই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তখন আমি প্রচন্ড জোরে মোটরসাইকেল চালানো শুরু করি এবং দ্রুত রূপসা ব্রিজের টোল প্লাজায় চলে যাই। যে সাথে সাথে মোটরসাইকেল রেখে আমি টোল প্লাজায় যারা ছিল ওনাদেরকে বললাম যে আমার গলা চলতেছে, আপনারা দেখেন এখানে কি হয়েছে। ওনারা বলতেছে আপনার এখানে কোনো স্পটই নাই। তারপরে আমিও খেয়াল করে দেখলাম কোনো স্পট নাই। তো ওনারা বললো যে যদি পোকা বা কোনো কিছু লেগে জ্বলতো তাহলে তো এখানে লাল মানে আপনার হয়ে যেত, স্পট পড়তো, কিন্তু এগুলো কিছুই লাগেনি। বাট আমি প্রচন্ড মানে ওই সময় ফিল করতেছিলাম যে আগুনের ছেঁকা দেয়া। তারপরে ওখান থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভালো হলো, এরপরে শহরের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, তো এরপরে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমাদের হলো ওই প্রজেক্ট রিলেটেড ঘটনা। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওখানে আমাদের মাছ ধরার জন্য পানি সেচ করা লাগতো। তো যেহেতু ওটা বিল এলাকা, প্রচুর মেশিন ব্যবহার করতে হতো, তা না হলে পানি আবার এসে চলে আসতো। তো বড় বড় মেশিন ছিল, সেচ মেশিন। তো এই মেশিন গুলো অপারেট করার জন্য মেশিন ম্যান ছিল একজন, ওনার নাম ছিল জয়নাল। তো মেশিন ম্যান জয়নাল, আমি এরকম প্রজেক্ট ভিজিটে গেছি, যাওয়ার পরে মেশিন ম্যান জয়নাল আমাকে বলতেছে যে ভাই আপনার এখানে কিছু গার্ড আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, এখানে নাকি বড় বড় মানুষদের দেখা যায় সাদা জামা পরা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভৌতিক কিছু বিষয় হচ্ছে ওখানে, এরকম কিছু একটা বলে উনি বেশ রাগ করলেন এবং আমাকেও বললেন যে আপনারা এইসব কি শুরু করছেন। তারপরে আমার লোকজনের উপর একটু গালি দিলেন। তো আমি ভাবলাম যে স্থানীয় লোক এসব বলছে, থাক। তখন হলো মাগরিবের আজান হচ্ছে, আমি বললাম আমি নামাজ পড়ব, আমি চলে আসি। আমি যখন ব্যাক করতেছি, ওটা অনেক বড় জায়গা, তো ব্যাক করে আমাদের যে স্টে করার রুমটা ছিল কাছাকাছি আসতে পিছন দিয়ে চিৎকার শুনলাম। তো পিছনে ফিরে দেখি যে সবাই ধরাধরি করে জয়নালকে নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসার পর জানা গেল যে ওই মেশিন গুলো সাধারণত যেহেতু মাটির পাড়, এই পাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের হাতে তৈরি চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়, ট্রলির মতো। তো ওইগুলোর চাকাগুলো বেয়ারিং টাইপের, আর ওগুলো থাকে হচ্ছে ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গজাল ব্রেক বলে, ওই ব্রেক দিয়ে চাকাগুলো লাগানো থাকে। এবং 8-10 জন লোকই জয় কেন তার সাথে এরকম হলো, কারণ তার যে মেশিন বা সে সবসময় এগুলো চেক করে, এরকম একটা দুর্ঘটনা ঘটার কথা না তার, যে সে প্রায় 35 বছর এই কাজ করছে। তো এই ছিল মোটামুটি আমার ঘটনা। আর আমি নেক্সট টাইম আবার আসার সুযোগ পেলে আমাদের ইন্ডিয়ার কিছু ঘটনা আছে বলছেন নিয়ে এবং আপনার মানে ওখানে আত্মীয় স্বজন বেশ কিছু আছেন, তাদের বিভিন্ন ঘটনা আপনি বলবেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আমাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে একটু ঘুরে আসবো। রাসেল ভাই, সেকেন্ড যে ঘটনাটা সেটা বাংলাদেশ থেকে অনেক দূরে, জি, আমেরিকার ঘটনা আর কি। তো যার ঘটনা বলবো তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো আমি জাফর আঙ্কেলই বলছি। ঘটনাটা তার ছেলের কাছ থেকে রিসেন্টলি পাওয়া। তার ছেলের সাথে দেখা করতে আমি যে কোথায় গিয়েছিলাম রাসেল ভাই, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ঢাকাতেই দেখা করতে গিয়েছিলাম, আমি জানি না কোন জায়গায়। আচ্ছা, তো উত্তরা আশকোনা থেকে বহু ভেতরে, আমি জানি না এটা কোন জায়গাটা। যাই হোক, আমি সামহাও তার সাথে দেখা করি এবং তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। ওই মুহূর্তে তিনি ওই জায়গায় ছিলেন। তো খুব রিসেন্টলি সে গতকালকেই মনে হয় উনি চলে গেছেন বাংলাদেশের বাইরে।
তো তার ফুল ফ্যামিলি নিয়ে যখন তিনি শিফট করেছিল সেটা হচ্ছে 1982 সালে, এবং জাফর আঙ্কেল ছিলেন খুবই মেধাবী। তো মানে আমেরিকাতে আপনার স্কলারশিপ নিয়ে পরে ওই জায়গায় চলে যান, পরে এখানে সিটিজেনশিপ পেয়ে যান আর কি। তো এক পর্যায়ে ঘটনা বলছি, তো ওখানে প্রায় 5-6 বছর থাকার পর 1988 সালে বন্যার সময় তিনি বাংলাদেশে আসেন। একটা রিকোয়েস্টে, তার মা তাকে দেখতে যাচ্ছিলেন, তার মার স্টমাক ক্যান্সার ধরা পড়ে। তো দেখতে চাওয়ার কারণে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার ঠিক 3 দিনের মাথায় তার মা মারা যায় হাসপাতালে, আল রাজি হাসপাতাল, ফার্মগেট। সেখানে তার মা মারা যায়। মারা যাওয়ার পরে তো তার মার কথাই বলছি, তার বাবার কোনো কথা বলছি না, তার কারণ কিছু জিনিস এখানে আমাকে মেনশন করা দরকার। তার বাবার একটু সমস্যা ছিল, যার কারণে তার বাবাকে সবসময় ঘর বন্দি করে রাখা হতো। তো এখন সেই সব কথা বলছি। ঘর বন্দি করে রাখার কারণ হচ্ছে তার বাবার সাইকিক একটা কন্ডিশন ছিল, যে তিনি নিজের শরীরের মাংস নিজেই কামড়াতেন, নিজের মাংস নিজেই ছিঁড়ে ফেলতেন। তো এইটা তার ওই মুহূর্ত থেকে প্রায় 3-4 বছর ধরে ঘটনা ঘটছিল হঠাৎ করে। এবং একদিন তাদের বাসায় তাদের গ্রামের এক আত্মীয় আসে, সেই আত্মীয়র হাতের মধ্যে তিনি কামড় দিয়ে বসে ফেলেন। তো যাই হোক, এইসব ঘটনাতে ওই মুহূর্তে পাগলা গারোতে দেওয়া বা ট্রিটমেন্টের জন্য নেওয়াটাও এক প্রকার মানে সমাজের মধ্যে মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। তো যাই হোক, বাবাকে তারা এক কথায় ঘরের মধ্যেই বন্দি করে রাখা হতো আর কি। তো তার মা যেদিন মারা যায় সেদিনও জানালা দিয়ে মুখ বের করে তিনি বলছিলেন যে আমাকে একটু বের হতে দে, তোর মার হাতের থেকে একটু মাংস কামড়ে খাবো। তো এগুলি শুনতে কিরকম লাগে না? এসব কাণ্ড কারখানার জন্য তাকে সবসময় ঘরবন্দি করে রাখা হতো। একদিন একটা বিড়াল তাদের বাসায় আসে, ওই বিড়ালটা ধরে তিনি বিড়ালের পা ছিঁড়ে ফেলে কামড়ে। তারপর থেকে মোটামুটি বোঝা হয়ে যায় যে এই বাসাতে তাকে যেভাবে রাখা হোক, তাকে মানে আলাদা করে খোলা রাখা যাবে না। তো খাওয়া দাওয়া সবই জানালা দিয়ে দেওয়া হতো, এবং তিনি ব্যবস্থা করে রেখেছিলেন যে ওই বাসায় একটা ছেলে দিয়ে তার বাবা যেন দেখভাল করতে পারে। ওই ছেলেটাকে কিন্তু তার বাবা কখনো কিছু করেন নাই, ইভেন তাকেও তখনও তার বাবা কিছু করেন নাই। তো মা মারা যাওয়ার পর, মাকে কবরস্থ করার পরে তিনি আমেরিকা ফেরত যান, রেগুলার খোঁজ খবর নিতেন। এক পর্যায়ে চিন্তা করলেন যে এইখানকার ট্রিটমেন্ট তো খুব ভালো, বাবাকে কি এখানে নিয়ে এসে চিকিৎসা করা যায় কিনা। তখন তার ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়ে, বড় ছেলে এবং তার 2 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে আর কি, সবাই স্কুলে যায়, এবং তার ওয়াইফও চাকরি করে। ওয়াইফের সম্মতিক্রমে তার বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে 1989 সাল। আমেরিকায় নিয়ে যাওয়ার পরে তার কন্ডিশনটা দেখার পরে তার ডাক্তাররা তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রায় 6 মাস থাকার পর অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফেরে তার বাবা। তো বাংলাদেশে তো যেহেতু তার মা নাই, আর তিনি একমাত্র ছেলে, আর সবাই বোনদের কাছে বাবাকে রাখবে না এই চিন্তা করে, রাসেল ভাই আমি যা মানে কথা বলছি, এই কন্ডিশন গুলোতে অনেক সময় দেখা যায় যে পরিবারের বাবারা অনেক সময় টর্চার হয় ছেলে মেয়ে দ্বারা। তিনি কখনোই তার বাবাকে কিছু বলেন নাই, যাই ঘটাচ্ছে যেভাবে করছে, হ্যাঁ ঘর আলাদা করে রাখছে, এটা সেফটি পারপাসে, কিন্তু কখনোই কিছু বলে নাই, কাউকে কিছু বলতেও দেয় নাই। তো এক পর্যায়ে সুস্থ বাবাকে যখন বাসায় নিয়ে আসে, তখন তা আনন্দের আর কমতি নাই। ওই বাসাতে থাকা অবস্থায় প্রথম 1 মাস কিছু ঘটে নাই। পরবর্তী সময় একদিন, সেদিন আপনার বরফ পড়ছিল, তো একটা সময় ঘোষণা আসে যে বরফ খুব বেশি বেড়ে যাবে। তার ওয়াইফ তখন ডাউনটাউনে গিয়ে আপনার শপিং এর মানে বাজার করতে গিয়েছে আর কি তার বাসার থেকে। তো ওই মুহূর্তে দাদা ছিল, মানে জাফরুল্লাহ সাহেবের বাবা ছিলেন, আর জাফরুল্লাহ সাহেবের ছোট মেয়েটা বাসায় ছিল। বাসায় আসার পরে ওই জাফরুল্লাহ সাহেবের ওয়াইফ বাসায় যখন ঘরে ঢোকে, আঙ্কেলের ওয়াইফ, তখন দেখে যে তার ছোট মেয়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আর মেয়েটা দৌড়ে এসে বলে যে আমাকে দাদা এখান থেকে কামড় দিয়ে মাংস উঠে ফেলেছে। রাসেল ভাই, তো ওই পর্যায়ে তখন হাসপাতালে নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর পরে বাবাকে আবারও রিহ্যাবে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই কন্টিনিউয়াসলি এরকম রিহ্যাবে রাখাও তখন ওই সময় মানে খরচ অনেক বেশি ছিল। তো পরবর্তী সময়ে তার বাবাকে যখন আবার সুস্থ করে নিয়ে আসা হয়, সেদিনটা ঈদের দিন ছিল। মানে ফ্যামিলিতে যখন বাবা মার খুব দরকার হয়, ঈদের দিন সবচেয়ে বেশি। ঈদের দিন সবাই ফ্যামিলির তার বাবা মাকে মিস করে। তো বাবাকে নিয়ে ঈদের 2-3 দিন আগে নিয়ে আসা হয়, এবং ঈদের দিন এই অকারেন্সটা তার বাবা ঘটিয়ে ফেলে। ঈদের দিন সকালবেলা সবাই একসাথে খাচ্ছিল, এমন সময় তার বাবা প্লেটের টেবিলের উপর একটা ছুরি ছিল রাসেল ভাই, সাথে সাথে তার ছেলের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়, মানে একদম অকারণে হঠাৎ করে। ও মাই গড।
পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই সে ওই রক্ত দেখছে আর হাততালি দিচ্ছে। সাইকিক কন্ডিশনটা হঠাৎ করে আবার তখন ধরা পড়ে গেল আর কি। হাসপাতালে নিবে কি পুলিশকে কেস করবে কি, তাকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে সপ্তাহখানেকের মধ্যে তার বাবাকে একটা জায়গায় বেঁধে হাত পা বেঁধে রাখা হয়েছিল অলমোস্ট। পরবর্তী সময় কেস করবে হাত পা বেঁধে রাখা অবস্থা দেখা যায় তার বাবা অলমোস্ট বেডে পড়ে গেছে, আর মুভ করতে পারছে না। ডক্টর এসে দেখলো এবং তার ওয়াইফকে অনেক রিকোয়েস্ট করলো, এবং রিকোয়েস্ট করার পর বললো যে আমি আমার বাবাকে বাংলাদেশে পাঠিয়ে দিব, তুমি আলাদা করে পুলিশের কোনো কেস করো না, এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হিসেবে বলো। তার ওয়াইফকে সে কোনোভাবে কাকুতি মিনতি করে রিকোয়েস্টটা করে রাখে আর কি। তার বাবাকে তখন ওই মুহূর্তে পুলিশে দেয় না, নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে চালিয়ে দেয়। বাসায় যখন ট্রিটমেন্ট করে বাসায় আসে, তখন তার বাবা বিছানায় পড়া, মুভমেন্ট নাই, বলতে গেলে জিরো। হয়তো কোনো কিছু একটা হিট করেছে তার মাথার মধ্যে, সে তার ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কোনো ধরনের মুভমেন্ট নাই। ডাক্তার বলেছে যে লিভারটা চলে গেছে, অলমোস্ট সব পচে গেছে লিভারটা, অবস্থা খুবই খারাপ, এই লোক খুব বেশি দিন বাঁচবে বলে মনে হচ্ছে না। তখন সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, বিছানার মধ্যেই খুবই কষ্ট পাচ্ছে। পরের দিন তার বাবাটা মারা যায়, ঠিক পরের দিন মারা যায়। মারা যাওয়ার পরে বাবার ডেড বডি সহ ছেলেটা, মানে জাফর আঙ্কেল যার ঘটনা বলছি, তিনি তার বাবার দেহাবশেষ দেহটা বাংলাদেশে পাঠিয়ে দেয়, লাশ পাঠিয়ে দেয়, এবং সে সাথে আসে না। তো ফ্যামিলির লোকজনরা সবাই খুব কটাক্ষ করতে থাকে যে নিজের বাবা একটা মাত্র ছেলে লাশটা পাঠাই দিল কিভাবে, ওখানে তো টাকা পয়সার কমতি নাই, তাহলে কেন সে বাংলাদেশে আসলো না, বাংলাদেশে এসে লাশটা দাফন করতো। তো যাই হোক, একজনের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, একজন পরিচিত এক আঙ্কেলের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। তো তার ছেলেমেয়েরা খুব আতঙ্কে থাকতো, কারণ বাবা মৃত্যুর পরে জাফর আঙ্কেলের কন্ডিশন নিয়ে ঘটনা শুরু হয়েছে। তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না, চোখ বন্ধ করে বাসায় থাকতেন। ফ্রাস্ট্রেশনের লেভেল যদি চরমে থাকে সেই পর্যায়ে পৌঁছে যান। তো বাবার এইসব কন্ডিশন, তিনি জব ছেড়ে দেন, একটা রেস্টুরেন্টে মাঝে মধ্যে যে কফি খেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, সকালবেলা উঠতে হাঁটতে যেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, ওয়েট বাড়ছে। এমন সবাই চিন্তা করে যে বাসায় তো উনি একা থাকে, আর সবাই তো একজন অকেজো হয়ে গেলে সবাই অকেজো হয়ে গেলে হবে না, কারণ তার 3টা ছেলে স্কুলে পড়ে, এই মুহূর্তে তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো ওয়াইফের চাকরি করতে হবে। মশাই বাসায় একজনকে রাখার জন্য টেক্সাস থেকে এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেটাই জাফর আঙ্কেলের ভাতিজা, যার কাছ থেকে রাসেল ভাই আমি ঘটনা নিয়েছি। তো সেই ভাইয়াকে তারা বাসায় নিয়ে আসে এবং দেখভালের জন্য। তো কন্ডিশন গুলো এরকম দাঁড়ায় যে সে প্রায় সময় তার কথাবার্তা হচ্ছে, ফ্যামিলি মিটিং এ হঠাৎ করে বলে উঠলো যে ওই দেখো আব্বা বসে আছে। উনি সবসময় বলতে থাকতেন যে আমি আব্বার প্রেজেন্সটা পাচ্ছি। টেবিলে খেতে বসলো সবাই, এই যে আমার আব্বা আমার পাশে বসে আছে, এই বাবাকে একটু এটা ঢেলে দাও, অথবা এরকম করতে করতে একটা সময় মূল আকর্ষণে যেটাতে আসে, রাত্রেবেলা একদিন সে স্বপ্নে দেখে তার বাবা, তিনি বাসার সামনে যে লনটা বসে আছে, তার বাবা মাথার পেছনটা বসে বসে মাথাটা মাংস ছিঁড়েছে, মাথার স্ক্যাপটাতে কামড়াচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। আব্বা ছেড়ে দেন না, আব্বা ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি, আব্বা ছেড়ে দেন। তো স্বপ্নটা ভেঙে যায়, তার ওয়াইফকে সে বলে আমি এরকম স্বপ্ন দিচ্ছি, তুমি অনেক বেশি ভেঙে পড়ছো আব্বা নিয়ে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। তো এইসব কথাবার্তা সে কারো কথাই তেমন একটা গ্রাহ্য করতো না, তিনি সবসময় এরকম মন মর হয়ে বসে থাকতো, আর কিছু হলে হঠাৎ করে বললো তুই যাব্বা, ওই যাব্বা। তো এরকম কন্ডিশনে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় ওইখানে। সেই সাইকিয়াট্রিস্ট তাকে 6 মাসের একটা কোর্স দেয় এবং সাথে হাই ডোজের ওষুধ দেয়, যাতে সে তিনি রাত্রেবেলা ঘুমাতে পারে। এই ওষুধ খাওয়ার পরও তার রাতে কখনো ঘুম আসতো না, তেমন দেখা যেত 2টা-3টার দিকে উঠে যাচ্ছে, উঠে আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা এটা কই, আব্বা আমি এটা কি করলাম, আব্বা তুমি কোথায়। এবং প্রায় সময় সেই স্বপ্নটা দেখতো তার বাবা তার মাথার পিছনের মাংসগুলো কামড়ে খাচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। এটা স্বপ্ন, নিছকই স্বপ্ন রাসেল ভাই, এটার কিছু না। তো একদিন হঠাৎ করে ওই বাসায় এই যে ভাইয়াটার কথা বললাম তার পরিচিত একজন লোক আছে, তো মাওলানা বলাটা ঠিক হবে না, তো ওইখানে তার প্যান্ট শার্ট পরতে হতো, দাঁড়িয়ে আছে, সে যথেষ্ট জানাও লোক আর কি। সে বাসাটায় ঢোকার সময় বলে যে এই বাসায় তো ঢোকার অবস্থা নাই, এই বাসায় আমি ঢুকতে পারবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করেন, আর এখানে বিপদ আছে আর কি, তো আমাকে একটা আয়না দেন, আমি যখন কথা বলতে থাকবো তখন আমার কথার মাঝখান দিয়ে কেউ ইন্টারাপ্ট করবেন না।
সে আয়না তখন দেখছে এবং বলছে যে আপনাদের বাসায় 2টা বদজিন ছিল, একটা বদজিন বাংলাদেশে চলে গেছে, একটা বদজিন স্টিল এক্সিস্ট করছে এখানে। সেই বদজিনটা আপনাদের সবাইকে কোনো সমস্যা নাই, সেই বদজিনটা আপনার হাজবেন্ড যেখানে জাফর সাহেব তাকে খুব অপছন্দ করেন এবং তাকে তার মৃত্যু কামনার জন্য কামনাও করছেন এবং মারার সুবর্ণ সুযোগ খুঁজছেন। এটা যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। সে সুযোগটা পেলেই হয়তোবা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, হয়তো মরে যাবে, নাহলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ওনার জন্য লক্ষ্য রাখবেন এবং আপনাদের কন্ডিশনটা ভালো না, এই কন্ডিশনটাকে উত্তরণ পেতে 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 কখন হবে সেটা আমি বলতে পারছি না। এই বলে সেদিন সে বাসা ত্যাগ করে, কোনো সলিউশনই দেয় না, তার কোনো সলিউশনই কেউ পায় না। আমি রাস্তাটা বেশি লম্বা করছি ঘটনাটা, তারপরে যতটুকু শর্টে বলা যায়। ওই পরবর্তী মুহূর্তের ঠিক 5 থেকে 7 দিন পর সেদিন প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং সে নিচে আসে। নিচে আসার পর সে শুনে থাকে দরজার বাইরে থেকে কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ওই পাশে আশেপাশে কোনো বাঙালি লোকজন ছিল না যে দরজার পাশে এসে তারা বাংলা কথা বলবে। বলছে যে আমি তোকে খাবো এবং এমন ভাবে খাবো তোর কোনো চিহ্ন থাকবে না। এটা বাসার সবাই শুনছে, তার ছেলে মেয়েরা ছাড়া। তো এরকম শব্দ শোনার পর তিনি খুব ঘাবড়ে যায় এবং জাফর সাহেব নিজেই তার অকপটে সেসব কথা স্বীকার করে, বলে যে আমাকে মাফ করে দেন। সে কাউকে কিন্তু বলছে না, সে হঠাৎ করে সোফার মধ্যে বসে বসে মাথা নিচু করে কান্না করতে করতে বলছে আমাকে মাফ করে দেন, আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন। সেদিন যদি আব্বাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম আমার ওয়াইফের কথা শোনার পরে, তাহলে এই ঝামেলাগুলো এখন হইতো না। কি কারণটা কি? কারণটা সে বলে নিজে স্বীকার করে যে সে তার বাবা ঠিক পরের দিন ঠিকই অসুস্থ ছিল, তার সহ্য ছিল না তার বাবার কষ্ট, সে তার বাবার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেন এবং মরফিন একসাথে ইনজেক্ট করে মেরে ফেলে। ওইটা মার্ডার ছিল, মার্ডার কেস ছিল। তার বাবাকে তিনি মেরে ফেলেন। এরপর থেকেই তার বাবা তার কোনো কিছু থেকেই যাচ্ছিল না। ইভেন সে শুয়ে থাকলেও তার বাবা পাশে শুয়ে থাকে, সে বসে থাকলে তার বাবা পাশে বসে থাকে। সে বলে যা তুমি যা বলবা, বাইরে ওই দরজার ধাক্কানোর শব্দ হচ্ছে এবং সে বলছে তুমি যা বলবা তাই হবে, আমাকে প্লিজ ছাড়ো, আমাকে মাফ করো, আমি বাঁচতে চাই। পরবর্তী সময়ে ওই যে লোকটাকে নিয়ে এসেছিল, যে ভাইয়াটার ঘটনা আমি তার কাছ থেকে শুনলাম, তার নামটা আমি বলছি না, সেই ভাইয়াটা যে টেক্সাসে যে ভাইয়াটা আপনার লোকটা সাথে করে নিয়ে আসছিল, সেই লোকটাকে তারা পরবর্তী সময় তারা একটা ল্যাম্প তাকে পূর্ণভাবে দেওয়া হয়, ল্যাম্পটা রান্না করে বা কিছু একটা করে দেওয়া হয় এবং তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া হয় এবং খুব কষ্টে তার কাছ থেকে মাফ পাওয়া যায়। এবং জানা যায় যে আরেকটা জিন যেটা ছিল সেটা তার বাবার কবরের পাশেই আছে থাকে, সে বাংলাদেশে গিয়ে সেই আরেকজনের কাছে মাফ চাইতে হবে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেই জিনের কাছে, সেই কবরস্থানে যে মাফ চান বাবার কাছে, যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। এখন রাসেল ভাই মাফের বিষয়টা তো সম্পূর্ণ উপরে হাতে, আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারছি না। তবে ওই লোকটা বলেছিল যে ওরা দুজন মাফ করুক আর যাই হোক, উনি পরবর্তী সময়ে তাকে আর ওরা ডিস্টার্ব করেন নাই ওই ঘটনার পরে। এই ঘটনা টানটাতে স্ট্রেচ করতে করতে 2000 সালে তিনি সবার কাছে ঘটনাগুলো শেয়ার করলো। এটা স্ট্রেচ করতে 2000 পর্যন্ত লেগে যায়। 2011 সালে যখন তিনি মারা যান তখন তিনি বলেন যে মারা যাওয়ার 3 দিন আগে, মানে আমেরিকাতেই 3 দিন আগে তিনি তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে যে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সময় নাই। এই কয়েকটা ওয়ার্ডস আমি তাকে আপনাকে বলছি, আমার সময় নাই, আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব, আমি বড় ধরনের একটা পাপ করে যাচ্ছি পৃথিবী থেকে, তোমরা যদি পারো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আমি জানি না আমার বাবা আমাকে মাফ করেছে কিনা, এটা আমি সম্পূর্ণ পরে ছেড়ে দিচ্ছি। এটাই তার লাস্ট ওয়ার্ড ছিল। এরপর তিনি কোমা চলে যান এবং প্রায় 3 দিন পর তিনি মারা যান। এটা ছিল ঘটনা রাসেল ভাই। আর অনেকগুলো প্লট মিস করে গেছি, আমি বললাম না, ওগুলা মাথায় আসছে না রাসেল ভাই। যদি একটু মনে করে করে বলা যায়, কারণ ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। মনে করেন ওই যে বলছে যে, যেমন এটা আমি বলতে চাচ্ছিলাম না, একদিন খাওয়ার টেবিলের সামনে হঠাৎ বলছে দেখো আমার আব্বা কি জানি খাচ্ছে, ময়লা টয়লা, আমার বারে একটু ভালো খাওয়া দাও। এগুলো সব দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন। ওকে, এই ছিল ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম ডক্টর আলিফের কাছে, এবং ডক্টর আলিফের কাছে এই ঘটনাটা শুনে আমার কাছে খুব মানে তেমন শিউরে ওঠার মতো ঘটনা। এরকম ঘটনা কিন্তু সচরাচর আসলে পাওয়া যায় না, তাই না? তো যাই হোক, আমার মনে হয় যে আমরা ডক্টর আলিফের কাছে আবারও ফিরে আসবো।